ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি বিপরীত রাজযোগ বলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ জন্মকুণ্ডলিতে বিপরীত রাজযোগ বলে একটি বিষয় হয়, যেই যোগটা থাকলে কি হতে পারে, আমাদের জীবনে কি কি ঘটতে পারে এবং এই বিপরীত রাজযোগ বিষয়টি কি, এটা নিয়ে আজের একটু আলোচনা করব। যারা জ্যোতিষ শিক্ষার্থী, যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে চাইছেন, বিভিন্ন যোগগুলো সম্পর্কে জানতে চাইছেন, তারা অবশ্যই উপকৃত হবে। তো বিপরীত রাজযোগ অর্থাৎ এই যোগটি থাকলে আমাদের জীবনে কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হয়। কিছু খারাপ হতে পারে, কিছু ভালো হতে পারে, ভালো হবে না, প্রথম দিকে খুব খারাপ হবে, বেশ কিছু খারাপ, সেটা নিয়ে আসছি। তারপরে হঠাৎ দেখা যাবে সেই খারাপ বিষয়টি জীবন থেকে আস্তে আস্তে রিমুভ করে যাচ্ছে, বা আমরা আমাদের চেষ্টা বা বুদ্ধি দ্বারা বা বিশেষ কিছু হয়তো যোগাযোগ বা বিশেষ কিছু সিচুয়েশান আমাদের জীবনে তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে সেই যে খারাপ পরিস্থিতি, খারাপ সময়টি আমাদের জীবন থেকে কেটে গেল, আর আমরা আমাদের হঠাৎ করে উন্নতি করে ফেললাম। এই ঘটনাটি ঘটে এই রাজযোগটি থাকলে, বিপরীত রাজযোগ। তো বিপরীত রাজযোগ তিন রকম হয়: হর্ষযোগ বা হর্ষযোগ, সরল যোগ এবং বিমলা যোগ। তিনটেতে ভাগ করা হয় বিপরীত রাজযোগকে: হর্ষযোগ, সরল যোগ এবং বিমলা যোগ। তো বিপরীত রাজযোগে এবার আসি। বিপরীত রাজযোগ বিষয়টি কি? ষষ্ঠ ভাবপতি জন্মকুণ্ডলীর তিনটে ভাব খুব অশুভ বা দুস্থান বলে ধরা হয়। এই দুস্থানপতি বা দুস্থান, যেখানে দুস্থানটিতে যে গ্রহ বসে থাকবে বা দুস্থানপতি যে ঘরে অবস্থান করবে, সেইটা খারাপ করে দেবে বলে আমরা জানি বা আমরা পড়েছি, বা শাস্ত্রে তাই নিয়ম আছে, বিচারে তাই পাওয়া যায়। তাহলে এই ষষ্ঠ ভাবপতি, দুস্থানপতি কি? ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, মানে দুস্থান কোনটি? ষষ্ঠ ভাব বা ষষ্ঠ স্থান বা 6th হাউস, অষ্টম ভাব বা অষ্টম স্থান বা 8th হাউস, দ্বাদশ স্থান বা দ্বাদশ ভাব বা 12th হাউস, অর্থাৎ 6, 8, 12, এই তিনটে ভাব হচ্ছে দুস্থান। তাহলে এই তিনটে ভাবের যে অধিপতি গ্রহ, সেটা জন্মকুণ্ডলী বিচারে সেই অধিপতি গ্রহগুলোকে অ্যাকর্ডিং টু ফলিক জ্যোতিষ বা বেদিক অ্যাস্ট্রোলজি, সেই জাতকের লগ্ন অনুযায়ী সেই জাতকের পাপক গ্রহ বলা হবে বা অশুভ গ্রহ বলা হবে, বা সেই গ্রহের দশা অন্তর্দশা সাধারণভাবে খারাপ হবে। কিন্তু এই ষষ্ঠ ভাবপতি যখন ষষ্ঠ স্থানে বসে, যখন অষ্টম স্থানে বসে, আর যখন দ্বাদশ স্থানে বসে, ষষ্ঠ ভাবপতি তাহলে খারাপ হয়ে গেল। তাহলে সেটা যখন ষষ্ঠ স্থানে নিজের ঘরেই বসবে, নিজের যেখানে যে ঘরের অধিপতি সেখানে বসলো, বা অষ্টম স্থানে বসলো বা দ্বাদশ স্থানে বসলো, এটা হর্ষযোগ হলো। তাহলে এই হর্ষযোগের কারণে কি হলো, মানে এই যোগের কারণে কি হলো, এটা একটা বিপরীত রাজযোগ। তাহলে এই যোগের কারণে কি হলো, ষষ্ঠ ভাব থেকে কিসের বিচার হয়? রোগ, শত্রু, ঋণ, মামলা বা কেস খাওয়া, এইসব বিষয় বিচার হয়। ঠিক আছে, এইসব বিষয় বিচার হয়। তাহলে জ্ঞাতি, শত্রু, ঠিক আছে, এইসব বিষয় বিচার হয়। তাহলে ষষ্ঠ ভাব প্রতি যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, তাহলে সেই ভাবগুলো নষ্ট করলো। প্রথমে হয়তো দেখা গেল শত্রু উৎপন্ন হয়ে যাচ্ছে, প্রথমে দেখা গেল হয়তো ঋণে জড়িয়ে পড়ছে,
তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে গেল জীবন থেকে এবং ভালো কিছু হয়ে গেল। অষ্টমভাবে যদি বসে যায়, এখানে অষ্টম ভাবেরও গুণগুলোকে নষ্ট করবে, অষ্টম ভাবের যে অশুভ গুণগুলোকে নষ্ট করবে। অর্থাৎ অষ্টম থেকে কী বিচার হয়? মৃত্যু, দুঃখ, হঠাৎ করে ট্রান্সফরমেশন, হঠাৎ করে কোনো কিছু ক্ষতি হয়ে যাওয়া, হঠাৎ দুর্যোগ এসে যাওয়া জীবনে, ঠিক আছে, এইগুলো অষ্টম থেকে বিচার হয়। অষ্টম থেকে এছাড়া আয়ুও বিচার হয়, ঠিক আছে, কিন্তু ওটা অন্য বিষয়। অষ্টম থেকে সাধারণভাবে খারাপ বিষয়টাকে বিচার করা হয়, অষ্টম ভাব বা অষ্টম ভাবপতি। তাহলে অষ্টম ভাবে যদি ষষ্ঠ ভাবপতি বসলো, তাহলে সেক্ষেত্রে অষ্টম ভাবের যে অশুভ কারকতাগুলো নষ্ট করে দিল, দুঃখ, কষ্ট, বাধা, ঠিক আছে, তারপরে হচ্ছে হঠাৎ মৃত্যু, ঠিক আছে, হঠাৎ জীবনে কোনো ধাক্কা খাওয়া, এই বিষয়গুলো নষ্ট করবে। আবার দেখা গেল ষষ্ঠ ভাবের যে অশুভ প্রভাব সেগুলোকেও নষ্ট করে দেবে। কি কি ষষ্ঠ ভাবের অশুভ প্রভাব? ঋণ, শত্রু, ব্যাধি, এইগুলো। তাহলে এখানেও কিন্তু বিপরীত রাজ্য হলো। আবার ষষ্ঠ ভাবপতি যদি দ্বাদশে বসে, 12th হাউসে যদি বসে, তাহলে কিন্তু 12th হাউস থেকে কী বিচার হয়? লস, ব্যয়, ক্ষতি, হসপিটালাইজেশন, জেল খাটা ইত্যাদি বিচার হয়, ঠিক আছে। বিদেশে গিয়ে আটকে পড়া, কোনো জিনিসে মানে খারাপ জিনিসগুলো বিচার হয়। আবার দ্বাদশ ভাব থেকে অশুভ মানে প্রেতাত্মা, এরকম জাতীয় জিনিসও বিচার হয়, যেটা স্পিরিচুয়াল দিক থেকে দেখতে গেলে। তাহলে এই জিনিসগুলোকে যখন ষষ্ঠ ভাবপতি দ্বাদশে বসবে, সেগুলো নষ্ট করবে অনেকটাই। লস থেকে হঠাৎ প্রথমে হয়তো লস, ব্যয় এসব হবে, তারপরে কিন্তু সেটাকেই নষ্ট করে দেবে, সেটা হানি হয়ে যাবে, তারপরে কিন্তু লাভের মুখ দেখবে যত। এইভাবে দ্বাদশ ভাবের অশুভ গুণগুলোকে ষষ্ঠ ভাবপতি যখন দ্বাদশে বসবে তখন নষ্ট করবে। আবার দেখা, এবার আসছি অষ্টম ভাবপতি, ঠিক আছে। অষ্টম ভাবপতি যদি এবার ষষ্ঠ স্থানে বসে, অষ্টম স্থানে বসে এবং দ্বাদশ স্থানে বসে, তাহলে কিন্তু এটাকে সরল যোগ বলা হয়েছে শাস্ত্রে। তাহলে এই বিপরীত রাজ্যকে কি হবে? এই বিপরীত রাজ্যকে অষ্টম ভাবপতি একটা, আমার তো মতে অষ্টম ভাবপতি সব থেকে বেশি অশুভ একটা অকাল মৃত্যু দেয়, আমাদের জীবনে বাধা দেয়, প্রচণ্ড দুঃখ কষ্ট দেয়, জীবন থেকে হঠাৎ পরিবর্তন হয়ে যায়, কোনো ধাক্কা দেয়, এই ব্যাপারটা। অষ্টম ভাবপতি যদি দ্বাদশে বসে, এই ষষ্ঠে বসে, তাহলে ষষ্ঠের যে রোগ, ব্যাধি, শত্রু, এগুলো নাশ করবে। অষ্টম ভাবের যে অশুভ, অষ্টমে যদি অষ্টম এবং অষ্টম ভাবের অশুভ প্রভাবও নষ্ট করবে। আবার অষ্টম ভাবপতি যদি অষ্টমে বসে থাকে, এটা ভেরি গুড। এখানে কিন্তু জাতকের আয়ুও বৃদ্ধি করবে, মৃত্যু ভয় থেকে বাঁচাবে, কোনো দুরারোগ্য ব্যাধি থেকে জাতক বেঁচে যেতে পারে, ঠিক আছে, এই ব্যাপারগুলো। বা ফ্যামিলিতে কোনো কারোর হঠাৎ করে মৃত্যু, সেই যোগ থেকেও অষ্টম ভাবপতি যদি অষ্টমে বসে থাকে, সেটা থেকেও বেঁচে যেতে পারে, এটা হবে। আবার অষ্টম ভাবপতি যদি দ্বাদশে বসে থাকে, আগেও বলেছি দ্বাদশ ভাব থেকে আমাদের কি বিচার হয়? দ্বাদশ ভাব থেকে আমাদের বিচার হয় ব্যয়, ক্ষতি, ক্ষয়, ঠিক আছে, হসপিটালাইজেশন। আবার অষ্টম ভাবপতি যদি দ্বাদশে বসে থাকে, তাহলে আমাদের ব্যয় নষ্ট করবে, ব্যয় থেকে আমাদের মুক্তি দেবে, বড় কোনো ব্যয়, হঠাৎ ব্যয় বা লস, বিজনেসের যে লস হয়, সেই লস থেকে আমাদের বাঁচাবে, আমাদের জীবনে বিরাট কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। তারপরে হচ্ছে হতে বাঁচিয়ে দেবে। তারপরে হচ্ছে অষ্টম ভাবের যে অশুভ প্রভাবগুলোও নষ্ট করবে, দুঃখ, কষ্ট, ধাক্কা, এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো দেখা দেবে। এবার আসছি দ্বাদশ ভাবপতি। তাহলে দ্বাদশ ভাবপতি নিয়ে আগেই বলেছি ব্যয়, লস, হসপিটালাইজেশন, ঠিক আছে, তাহলে ক্ষয়ক্ষতি। তাহলে দ্বাদশ ভাবপতি যদি ষষ্ঠে বসে থাকে, তাহলে ষষ্ঠ ভাব থেকে রোগ, ব্যাধি, শত্রু, এইগুলোকে নাশ করবে। প্রথমে হয়তো প্রচুর উৎপন্ন হবে, তারপরে নাশ করবে। অষ্টম ভাব, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, অষ্টম ভাব থেকে গুপ্ত শত্রুও বিচার হয়, এটা বলতে একটু ভুলে গেছি। তো অষ্টম ভাবে যদি দ্বাদশ ভাবপতি বসে থাকে, তাহলে এবার দ্বাদশপতি যদি অষ্টমে বসে থাকে, তাহলে কি হবে না, অষ্টম ভাবের যে অশুভ প্রভাবগুলো সেগুলোকে নষ্ট করবে, প্লাস দ্বাদশ ভাবের যে অশুভ প্রভাবগুলো সেটাও নষ্ট হবে। অষ্টম ভাবে ক্ষয়, ক্ষতি, মৃত্যু, হঠাৎ মৃত্যু, অকাল মৃত্যু, এসব। দ্বাদশ ভাবে হচ্ছে ব্যয়, লস,
ঠিক আছে, এই ব্যাপারগুলো নষ্ট হবে। এইগুলো প্রথমে হয়তো দেখা যাবে কোনো কারণে সেগুলো আমরা পাচ্ছি, পরে সেটা নষ্ট হয়ে যাবে এবং জীবন উন্নতি হয়ে যাবে। আর একটা জিনিস হবে, দ্বাদশ ভাবপতি যদি দ্বাদশে বসে থাকে তাহলে তো জাতকের চট করে ব্যয় হতে চাইবে না, প্রথমে ব্যয় হবে, তারপরে ব্যয়টা দেখা গেল সেখান থেকে আবার বিরাট লাভ হয়ে গেল, এরকম হতে পারে। ঠিক আছে, দ্বাদশ ভাবপতি দ্বাদশে বসে থাকা অন্যতম একটা খুব শুভ যোগ। তাহলে দ্বাদশ ভাবপতি এই তিনটে যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসলো এটাকে বিমলা যোগ বলা হয়। তাহলে এই তিনটে বিপরীত রাজযোগ হয়। ঠিক আছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি। আবার যদি এই তিনটে গ্রহ একসাথে কোনো দুস্থানে বসে থাকে, অর্থাৎ ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি যদি ধরুন ষষ্ঠে বসে গেল, অষ্টমে বসে গেল, দ্বাদশে বসে, এটা অতীব শুভ যোগ। প্রথমে জীবনে জাতককে প্রচুর সমস্যা দিয়ে এক্সপিরিয়েন্স করাবে, তারপরে জাতক এতটাই এক্সপার্ট হয়ে যাবে, জাতক সেখান থেকে বিরাট কিছু হয়ে যেতে পারে বা বড় কিছু উন্নতি হয়ে যেতে পারে। তো এগুলো পুরোপুরি পুরো জন্মকুণ্ডলী দেখতে হবে, নবাংশ চার্ট দেখতে হবে, দেখে কিন্তু আমাদের সঠিক বিচারে আসতে হবে। তো যারা জ্যোতিষ শিক্ষার্থী আছেন বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তারা এটা খুব ভালো বুঝবেন, যারা জ্যোতিষে ইন্টারেস্টেড, বিভিন্ন পড়াশোনা করেন, হ্যাঁ, তারাও এইগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, যারা বিভিন্ন জ্যোতিষের কাছে ঘুরছেন, ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছেন, নিজেরাও একটু আধটু পড়াশোনা করছেন, তারাও এটা দেখে ভালো লাগবে। তেমন ব্যাপার স্যাপার সঠিকভাবে বিচার আমাদের জীবনে দরকার। একটা খারাপ গ্রহ মানে সে সবসময় খারাপ নয়, সেটা থেকে অনেক কিছু ভালোও হতে পারে। ঠিক আছে, তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। কেউ যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, সেই বিষয়টি পার্টিকুলার বিষয়টি নিয়ে আলোচনা করব। কোনোভাবে কোন গ্রহ বসে থাকলে কি রেজাল্ট হতে পারে সেটা আলোচনা করব, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আর যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করবেন। আর যারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, হস্তরেখা শিখতে চান, সংখ্যাতত্ত্ব শিখতে চান, বাস্তু শিখতে চান, তারাও যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।